কল্পনা করুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক পরিস্থিতিতে আপনি এমন এক দুঃসাহসিক অভিযানে রয়েছেন, যেখানে কেবল কয়েকজন মানুষ মিলে নিজেদের দেশকে বাঁচানোর চেষ্টা করছে। আজকের এই সিনেমায় তেমনই এক শ্বাসরুদ্ধকর অভিযানকে আমরা দেখতে চলেছি, যেখানে কয়েকজন সাহসী নাগরিক তাদের দেশের প্রায় 50,000 কেজি সোনাকে হিটলারের নাৎসি বাহিনীর হাত থেকে রক্ষা করতে চায়। তাদের এই যাত্রায় রয়েছে যুদ্ধের ভয়, বিশ্বাসঘাতকতা এবং জীবনের ঝুঁকি। প্রতিটি দৃশ্যে উত্তেজনা আর দেশপ্রেমের তীব্রতা এমনভাবে ফুটে উঠেছে যে আপনাকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে বাধ্য করবে। কথা দিচ্ছি, এক মুহূর্তের জন্য আপনি চোখ সরাতে পারবেন না। তাহলে চলুন আর বেশি কথা না বলে ঘুরে আসি 1940 সালের সেই সত্য ঘটনা থেকে। কিন্তু তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মুভি শুরু হয় 1940-এর সময়কে দেখে। এই সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এরপর আমরা ফ্রেডরিক নামক এই লোকটিকে দেখি। তো আজকে ছিল তার মেয়ের জন্মদিন। এই জন্য সে তার বাড়ির মধ্যেই ছোট করে তার মেয়ের জন্মদিন পালন করছিল। কিন্তু কেক কাটার আগের মুহূর্তেই হঠাৎ করে বাইরে থেকে একটা সাইরেনের আওয়াজ পেয়ে তারা সবাই বাড়ির বেসমেন্টে চলে যায়। আসলে সেই সময় হিটলারের নাৎসি বাহিনী ক্ষমতা দখলের লড়াই নরওয়ের উপর আক্রমণ করছিল এবং নাৎসি বাহিনীর নজর ছিল এই দেশের প্রায় 50,000 কেজি সোনাকে তাদের দখলে নেওয়ার। অন্যদিকে নরওয়ের সেন্ট্রাল ব্যাংকে দেখি, এখানে প্রচুর পরিমাণে সোনাকে প্যাক করা হচ্ছিল। ইনি হচ্ছেন এই ব্যাংকের গভর্নর নিকোলাই রিক। তো তার কাছে মূলত খবর আসে যে নাৎসি বাহিনী তাদের সোনা লুট করতে তাদের দিকে এগিয়ে আসছে, আর এমনটা যদি হয়ে যায় তাহলে এই দেশের আর্থিক অবস্থার একটা বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। এখানে আমরা ব্যাংকের আরেক কর্মচারী ইংবারকে দেখি। তো এখানে গভর্নর ইংবারকে জানায় যে এই সোনাগুলিকে তাদের এখান থেকে নিয়ে যেতে হবে, আর এর জন্য তাদের বেশ কয়েকটি গাড়ির প্রয়োজন। তাই সে তাকে বলে সে যেন বাইরে গিয়ে গাড়ির ব্যবস্থা করে। এদিকে আমরা ফ্রেডরিকে দেখি। তো তার স্ত্রী চাই তারা মূলত এই ভয়ানক পরিস্থিতিতে এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাবে, কিন্তু ফ্রেডরিক ছিল একজন সরকারি অফিসার। সে তার স্ত্রীকে বলে যে সে এখন তার দেশকে এই বিপদের মুখে ফেলে যেতে পারবে না। আর সে তাকে আরও জানায় যে তার নাকি এখন অফিসে যাওয়াটা খুবই দরকারি, কারণ সেখানে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তো এইসব বলে ফ্রেডরিক তার অফিসের জন্য বেরিয়ে পড়ে। এরপর অফিসের মধ্যে দেখি অন্যান্য অফিসাররা ফ্রেডরিকের নির্দেশে দেশের সমস্ত গোপনীয় তথ্য জ্বালিয়ে দিচ্ছে, যাতে করে এই তথ্য নাৎসি সেনাদের হাতে না পড়ে। এরপর অন্যদিকে ফাইন্যান্স মিনিস্টার ফ্রেডরিকে ফোন করে এবং সে তাকে জানায় যে তার এই মুহূর্তে একজন ড্রাইভারের প্রয়োজন, আর এই মুহূর্তে সে ফ্রেডরিককে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছে না। তো এরপর ফ্রেডরিক তার বাড়িতে ফোন করে তার স্ত্রীকে জানানোর চেষ্টা করে যে আজকে তার বাড়িতে যেতে দেরি হবে, কিন্তু তখন তার স্ত্রী তার ফোনটি ধরে না। এই জন্য সে তার বাড়িতে আসে তার স্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলতে, কিন্তু বাড়িতে এসে সে দেখে তার স্ত্রী তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেছে, আর টেবিলে তার জন্য একটা চিঠি রেখে গেছে। এই চিঠিতে লেখা ছিল তারা সুইডেনের দিকে যাচ্ছে, আর ফ্রেডরিকের কাজ শেষ হয়ে গেলে সেও যেন সেখানে পৌঁছে যায়। তো এরপর আমরা হেনরি নামক এই লোকটিকে দেখি। সে রাস্তার মধ্যে কয়েকজন বাচ্চার উপর চিল্লাচিল্লি করছিল। আসলে এই বাচ্চাগুলি জার্মান সেনাদের নিয়ে ভালো কথা বলছিল, আর এই কথাগুলি হেনরির মূলত ভালো লাগেনি, তাই সে এমনটা করছিল। এরপর হঠাৎ সেখানে ইংবান এসে হেনরির গাড়ির সাথে কিছু একটা করছিল। তো এটা দেখে হেনরি ভাবে যে সে হয়তো তার গাড়ি চুরি করার চেষ্টা করছে। এই জন্য সে ইংবানকে ধরে সেখানেই মারতে থাকে। এরপর ইংবান তাকে জানায় যে সে গাড়ি চুরি করতে আসেনি। তো এরপর সে হেনরিকে তার আসল পরিচয় দিয়ে বলে যে সে সেন্ট্রাল ব্যাংক অফ নরওয়েতে কাজ করে। সে তাকে আরও জানায় যে একটা মিশনের জন্য তার এই গাড়িটির প্রয়োজন। এই জন্য সে হেনরিকেও তার সাথে যেতে বলে এবং এরপর হেনরি তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপরেই তারা গাড়ি নিয়ে মূলত চলে আসে সেই ব্যাংকের সামনে, যেখানে গাড়ির মধ্যে সোনা লোড করা হচ্ছিল। এরপর গভর্নর রিক তাদের গাড়িতেও মাল লোড করিয়ে দেয় এবং এরপর ইংবানের হাতে একটি বন্দুক দিয়ে তাকে বসিয়ে দেয় সেই গাড়ির পেছনে। এরপর এখানে উপস্থিত সকলে লক্ষ্য করে জার্মানি যুদ্ধবিমান তাদের শহরের মধ্যে প্রবেশ করে গেছে এবং তারা অ্যাটাক করাও শুরু করে দিয়েছে। তাই এখানে থাকা সবাই আর দেরি না করেই লিলহেমারের দিকে রওনা দেয়, কারণ এই লিলহেমারের ব্যাংকেই মূলত এই সমস্ত সোনাগুলি রাখা হবে। এরপর এখান থেকে সোনা বহনকারী গাড়িগুলি যাওয়ার পরপরই এখানে এসে উপস্থিত হয় জার্মান সেনাবাহিনী। ইনি হলেন মেজর অটো স্টল্টম্যান। তো এই মূলত রিককে আটক করে তার থেকে সেই ঘরের চাবি নেয় যেখানে সোনার গুপ্তধন লুকানো ছিল, কিন্তু সেই দরজা খুলতেই তারা দেখে সেখানে আর এক বিন্দু সোনা নেই। অন্যদিকে আমরা ইংবানকে দেখি। গাড়ির পেছনে বসে সে প্রায় ঠান্ডায় জমে যাচ্ছিল। এরপর তাদের গাড়িটি একটি ট্রাফিক এসে দাঁড়ালে সেখানেই থাকা রাস্তার কিছু মানুষ তাদের গাড়ি ফাঁকা দেখেই সেখানে ওঠার চেষ্টা করে, কিন্তু ইংবান তার কাছে থাকা বন্দুকের ভয় দেখিয়ে ওই লোকগুলিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। অন্যদিকে ফ্রেডরিক চলে আসে অস্কারকে নিতে, কিন্তু এখানে এসে সে লক্ষ্য করে এই জায়গাটিকে চারিদিক থেকে জার্মান সেনারা ঘিরে ফেলেছে। এই জন্য সে ভাবে অস্কারকেও বোধহয় তারা আটক করে ফেলেছে, কিন্তু হঠাৎ করেই অস্কার তার আরেক বন্ধুকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। এরপর নর্ডেল গ্রিক নামের এই লোকটিকে আমরা দেখি। ইনি হলেন নরওয়ের একজন নামকরা কবি। দেশের এই খারাপ সময়ে দেশকে সাহায্য করার ইচ্ছে নিয়ে সে আসে একটি মিলিটারি ক্যাম্পে। এখানে এসে তার পরিচয় হয় মেজর সুন্ডের সঙ্গে। অন্যদিকে দেখি সেন্ট্রাল ব্যাংক থেকে সমস্ত সোনা বহনকারী গাড়িগুলি লিলহেমারের একটি ব্যাংকের সামনে এসে পৌঁছায়।
এরপর তারা সমস্ত সোনাগুলিকে সুরক্ষিতভাবে ব্যাংকের লকারে রেখে দেয়। এরপর কাজ শেষ হয়ে যাওয়ার পর যে যার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ইংবান তার গাড়িতে এসে বসলো, তখন সেখানে হেনরি ছিল না। এরপর সকাল হতেই হেনরি তার গাড়িতে ফিরে আসে। ইংবান যখন তার থেকে জিজ্ঞেস করে যে সে সারা রাত কোথায় ছিল, হেনরি তাকে জানায় যে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এরপর আমরা ফ্রেডরিক আর অস্কারকে দেখি। অস্কার ফ্রেডরিকে জানায় সমস্ত সোনা লিলহেমারের ব্যাংকে সুরক্ষিত পৌঁছে গেছে, কিন্তু এই সমস্ত সোনাগুলিকে আবারও এখান থেকে অন্য কোথাও নিয়ে যেতে হবে, আর সে এই দায়িত্ব ফ্রেডরিকে দিতে চায়। ফ্রেডরিক তাকে জানায় যে সে এত বড় দায়িত্ব নেওয়ার জন্য এখন মোটেই তৈরি না, কিন্তু অস্কার তাকে বলে যে এটা তার অর্ডার, আর এই কারণেই ফ্রেডরিক মূলত এই দায়িত্ব নিতে বাধ্য হয়। তবে দেখার বিষয় হচ্ছে সে কি আদৌ পারবে তার এই মিশনটি সফল করতে। যাই হোক, এরপর অস্কার ফ্রেডরিককে ব্যাংকের সামনে নামিয়ে দিয়ে তার হাতে একটা অর্ডার লেটার ধরিয়ে দেয়। এরপর তাকে কি করতে হবে সবটা ভালো করে বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে বলে যায় যে তার এই মিশনের কথা যদি জার্মান সেনারা জানতে পারে, তাহলে সে হয়ে যাবে নরওয়ের একজন মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। এরপর ফ্রেডরিক ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে তাকে তার মিশনের বিষয়ে সবটা জানায়। কিন্তু ম্যানেজার মোটেই রাজি হচ্ছিল না ফ্রেডরিককে এই সমস্ত সোনার দায়িত্ব দিতে, কারণ সে মূলত গভর্নরের পারমিশন ছাড়া এই কাজটি করতে পারবে না। এদিকে আমরা গভর্নরকে দেখি, তো জার্মান সেনারা তাকে মূলত আটক করে রেখেছে। মেজর তার থেকে জানতে চায় যে তারা সমস্ত সোনাকে কোথায় পাচার করেছে, কিন্তু গভর্নর এই বিষয়ে তাদের মূলত কিছুই বলে না। তবে হঠাৎ করেই সেখানে দুটি বাচ্চা মেজরের সাথে দেখা করতে আসে, এবং তারা তাকে জানায় যে তারা আজ সকালে একজন ব্যাংকের লোক আর একজন গাড়ির ড্রাইভারের মধ্যে কথা বলতে শুনেছিল, এবং তাদের মধ্যে ব্যাংকের লোকটি লিলহেম যার কথা বলছিল। তো এখানে মূলত তারা হেনরি আর ইংবানের কথাই বলছিল। এরপর আমরা নিনিকে দেখি। সে ছিল ফ্রেডরিকের বোন, তবে সেও ছিল একজন সরকারি অফিসার। তো সে মূলত এসেছিল ফ্রেডরিকের সাথে দেখা করতে। এরপর ফ্রেডরিকের থেকে তার এত বড় মিশনের কথা শুনে সেও তার সাথে তার এই মিশনে সাহায্য করবে জানায়। তো এরপর ফ্রেডরিক তাকে জানায় যে এই সমস্ত সোনাগুলিকে তার এখান থেকে অলডোসনেস নিয়ে যেতে হবে, এবং তারপর আবারও জাহাজে করে সেগুলিকে অন্য জায়গায় পাঠাতে হবে। তো এখানে মূলত তাদের উদ্দেশ্য ছিল সমস্ত সোনাকে কিছু কিছু করে দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রাখা, তারপর সঠিক সময় বুঝে জাহাজে করে এগুলোকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া। এরপর এদিকে ব্যাংকের বাইরে মেজর তার সৈন্য সাপাটি নিয়ে চলে আসে। তারা সবাই এখানে এসেছে সোনাগুলিকে সুরক্ষিতভাবে এখান থেকে নিয়ে যেতে। তার দলের মধ্যে ছিল নামকরা কবি নর্দেল গ্রিকো। এদিকে ব্যাংকের বাইরে তখন ফ্রেডরিকও দাঁড়িয়েছিল, আর এখানেই তার সাথে পরিচয় হয় মেজরের। মেজর তার থেকে জানতে চায় যে সমস্ত সোনা কতক্ষণের মধ্যে এখান থেকে বেরোবে। তো এরপর ফ্রেডরিক তাকে ভিতরের সমস্ত কাহিনী খুলে বলে। এরপর মেজর এসে মিস্টার লুন্ডকে বোঝানোর চেষ্টা করে যে একটা দেশের চেইন অফ কমান্ড যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিছু ডিসিশন নিজেদেরকে নিতে হয়। তো অনেক বোঝানোর পর মিস্টার লুন্ড লকার খুলতে রাজি হয়ে যায়, কিন্তু সে যখন লকার খোলার চেষ্টা করছিল সেই সময় সে ওই লকারের পাসওয়ার্ডটি ভুলে যায়। এই জন্য মেজর সিদ্ধান্ত নেয় তারা এই লকারটিকে বোম মেরেই উড়িয়ে দেবে। সেই মতো তারা লকারের চারিদিকে বোম লাগিয়ে দেয়, কিন্তু মিস্টার লুন্ড মূলত এটা মানতে রাজি নয় যে সে পাসওয়ার্ডটি ভুলে গেছে। এই জন্য সে অবিরাম চেষ্টা চালিয়ে যায় লকারটি খোলার। অবশেষে অনেক চেষ্টার পর সেই লকারটি খুলতে সফল হয়। তো এরপর মেজর ফ্রেডরিককে বলে যে এখন থেকে এই মিশনটিকে সে লিড করবে, কারণ সে মূলত মনে করছে ফ্রেডরিকের কোনো যোগ্যতা নেই এত বড় মিশন লিড করার, আর সে এটাও ভাবছে যে সে এই দেশের মিলিটারি হেড হয়, এই মিশনটি তাকে লিড করা উচিত। তখন ফ্রেডরিক তাকে জানায় যে এটা হচ্ছে মূলত একটা সিভিলিয়ান অপারেশন, আর এখানে মিলিটারির কাজ শুধুমাত্র তাকে সিকিউরিটি দেওয়া। এরপর ফ্রেডরিক তাকে অস্কারের দেওয়া সেই লেটারটিও দেখায়। যাই হোক, এরপর তারা লকার থেকে সমস্ত সোনা আবারও গাড়িতে লোড করে, আর এই গাড়িগুলোর মধ্যে একটি গাড়ি ছিল হেনরির। আসলে হেনরি যেহেতু সারা রাত গাড়িতে ছিল না, তাই তারা এখান থেকে যেতে পারেনি। আর যখন সে গাড়িতে আসলো তখন মেজর আবারও তাকে কাজে লাগিয়ে দেয়। এরপর তারা সবাই গাড়ি নিয়ে চলে আসে একটি স্টেশনে। তো এই ট্রেনে করেই তারা মূলত সমস্ত সোনাকে অলডোসনেস নিয়ে যাবে। এরপর মেজর ফ্রেডরিককে জানায় যে জার্মান সেনারা যে কোনো সময় এখানে চলে আসতে পারে, তাই তাদের তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে। কিন্তু ফ্রেডরিক এইসব কথার পরোয়া না করেই বসে যায় সোনার বাক্সগুলি গুনতে। সে মূলত এটাই নোট করছিল যে এখানে কটা বাক্স আছে আর তার মধ্যে মোট কত সোনা আছে। এরপর সমস্ত সোনার হিসাব হয়ে যাওয়ার পর তারা সোনাগুলিকে ট্রেনে লোড করিয়ে দেয়। এরপর মেজর ইংবানকে আর হেনরিকে অর্ডার দেয় যে তারা যেন ট্রেনের আগে গিয়ে দেখে কোনো জার্মান সেনা সেখানে আছে কিনা, আর যদি কেউ থাকে তাহলে তারা যেন ফ্লিয়ার গান চালিয়ে তাদের জানিয়ে দেয়। তো মেজরের অর্ডার মেনে তারা দুজন বেরিয়ে পড়ে তাদের কাজে। কিন্তু ইংবান এই কাজে মোটেও সন্তুষ্ট ছিল না, কারণ সে এই সব কিছুর জন্য মূলত হেনরিকেই দোষারোপ করছিল। সে মনে করছে হেনরি যদি ঠিক টাইমে গাড়িতে চলে আসতো তাহলে আজকে তাদের এই ঝামেলায় পড়তে হতো না। এদিকে ট্রেন চলতে শুরু করলো, আর অন্যদিকে দেখি জার্মান সেনাদের হাতে ধরা পড়ে গেছে ব্যাংকের সেই ম্যানেজার মিস্টার লুন্ড।
অন্যদিকে দেখি ইংভান আর হেনরি লক্ষ্য করে তাদের সামনে একজন জার্মান সেনা ঝুলে আছে। আসলে এই সেনাটি মূলত প্যারাশুট নিয়ে ল্যান্ড করার সময় ব্রিজের মধ্যে প্যারাশুট আটকে গিয়ে ঝুলে পড়ে। তো এখানে মূলত তারা প্রথমে ভাবে যে সে হয়তো মারা গেছে, কিন্তু এরপর হেনরি যখন তার কাছে তাকে চেক করতে গেল তখন হঠাৎ করেই সেই সৈন্যটি হেনরিকে পিছন থেকে ধরে ফেলে। এরপর হেনরি সেই সৈন্যর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার সাথে ঝাপটাঝাপটি চলাকালীন এই সেনার কাছ থেকে একটি গ্রেনেড নিচে পড়ে যায়, কিন্তু সেটা ফাটার আগেই হেনরি নিজেকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। তবে এই গ্রেনেডের বিস্ফোরণে সেনাটি সেখানে মারা যায়, কিন্তু এই বিস্ফোরণের আওয়াজ পেয়ে হঠাৎ করেই সেখানে আরও কয়েকজন সৈন্য চলে আসে। এদিকে ট্রেনের ভেতরে সবাই বন্দুকের আওয়াজ পেয়ে ট্রেন থামিয়ে দেখে বাইরে নরওয়েজিয়ানসরা ইংভার ও হেনরিকে আটক করে রেখেছে। এই নরওয়েজিয়ানসরা ছিল নরওয়েরই আরেক বিভাগের সৈন্য। যাই হোক, তারা যখন জানতে পারলো যে এই দুজন মেজরের লোক, তখন তারা তাদের ছেড়ে দেয়। এরপর তাদেরকে সঙ্গে নিয়ে ট্রেন আবারও তাদের যাত্রা শুরু করে, কিন্তু কিছুটা পথ চলার পরই তাদের ট্রেনটি ব্রিটিশ সেনার কাছে ধরা পড়ে। এদিকে সবাই ভাবছিল যে এরা বোধহয় জার্মান সেনাবাহিনী, তাই সবাই বেশ ঘাবড়েছিল। কিন্তু হঠাৎ করেই সবাইকে অবাক করিয়ে দিয়ে সেখানে এসে উপস্থিত হয় ফ্রেডরিকের বোন নিনি। তো সে এসে সবাইকে জানায় যে অল্ডোসনেস যেতে তাদের আর কোনো সমস্যা হবে না, এবং সেখানে পৌঁছানোর পর তাদের জন্য একটি জাহাজ অপেক্ষা করছে, যেটাই করে তারা তাদের সমস্ত সোনা পাঠাতে পারবে। আর এই সব কিছুর ব্যবস্থা নিনি আগে থেকেই করে রেখেছিল। যাই হোক, এরপর তারা ব্রিটিশ সেনাদের বিদায় জানিয়ে কিছুক্ষণের মধ্যে অল্ডোসনেসে পৌঁছে যায়। কিন্তু জাহাজে মাল তোলার আগে ফ্রেডরিক আবারও তার সোনার বাক্স গোনার কাজ শুরু করে দেয়, কিন্তু এই কাজটা এতটাই সময় সাপেক্ষ ছিল যে ততক্ষণে সেখানে জার্মান সেনাবাহিনী চলে আসতে পারত। আর ঠিক সেরমটাই হয়। মাল লোড করার সময় সেখানে জার্মান সেনার কয়েকটি যুদ্ধ বিমান চলে আসে। এরপর তাদের উপর এলোপাথারি গুলি ছোড়া শুরু করে। এরপর তারা এখান থেকে যে যার প্রাণ বাঁচিয়ে আবারও ট্রেনের মধ্যে উঠে পড়ে তাদের ট্রেন যাত্রা আবারও শুরু করে, এবং এরপর তারা একটি স্টেশনের কাছে এসে পৌঁছায়। এরপর তারা সবাই কোনো মতে ট্রেনের বাইরে বেরোয়, কিন্তু এখানে সবার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর এই সব কিছুর জন্য মেজর মূলত ফ্রেডরিককেই দোষারোপ করে। এদিকে নিনি ফ্রেডরিককে জানায় যে সে খবর পেয়েছে ব্রিটিশ সেনাদের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তারা সেন্ট্রাল ব্যাংকে কিছু না জানিয়েই এখান থেকে চলে গেছে। আর এই কারণে তাকে আবারও অল্ডোসনেসে গিয়ে জাহাজের ব্যবস্থা করতে হবে। তাই নিনি আর নটডল বেরিয়ে পড়ে অল্ডোসনেসের উদ্দেশ্যে। এরপর রাতের বেলায় তারা দুজন আবারও ফিরে আসে। এখানে এসে নিনি ফ্রেডরিককে জানায় যে ব্রিটিশদের সাথে তার আবারও যোগাযোগ হয়েছে আর তারা যে কোনো সময় ফোন করতে পারে, তাই ফ্রেডরিক যেন ফোনের কাছেই থাকে। নিনি আরও জানায় যে সরকার এই দেশ ছাড়তে চলেছে, তাই তারা তাকে একটা নতুন মিশন দেয়, যেখানে তাকে দেশের সমস্ত সোনাগুলিকে জাহাজে করে পাঠাতে হবে। তাই সে ফ্রেডরিককে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে তার নতুন মিশনে। এরপর সকাল হতেই ব্রিটিশদের ফোন আসে। তাদের থেকে ফ্রেডরিক জানতে পারে যে একটাই জাহাজ মল্ডে থেকে ছাড়তে চলেছে কিং অফ গভর্নমেন্টকে নিয়ে, তাই তাদের সমস্ত সোনা এই জাহাজে করেই পাঠাতে হবে। আর এই জাহাজের কাছে যেতে হলে সমস্ত সোনাকে তাদের গাড়িতে করেই নিয়ে যেতে হবে। তাই মেজর তার সেনাদের অর্ডার দেয় গাড়ির ব্যবস্থা করতে, এবং এরপর সেখানে থাকা সেনারা গাড়ির ব্যবস্থা করে সেখানে নিয়ে আসে। কিন্তু এখানে হয়ে যায় একটি বিপত্তি। মেজর সবাইকে জানায় যে তারা যেন সমস্ত সোনাকে ডাইরেক্ট গাড়ির মধ্যে লোড করে, কিন্তু ফ্রেডরিক চায় বাক্সগুলিকে আগে ভালোভাবে এন্ট্রি করে তারপর লোড করতে। তো এই নিয়েই মূলত এই দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এরপর সেখানেই উপস্থিত নটডেল গিক সবার উদ্দেশ্যে এমন একটা স্পিচ দেয় যে সেটা শুনেই সবাই ফ্রেডরিকের পক্ষে হয়ে যায়। এরপর সমস্ত সোনা গাড়িতে লোড করার পর তারা বেরিয়ে পড়ে মল্ডের উদ্দেশ্যে। এদিকে তাদের বেরোনোর পরপরই সেখানে আবারও চলে আসে জার্মান সেনাবাহিনীরা, কিন্তু এখানে এসে তারা দেখে যে সবাই সোনা নিয়ে সেখান থেকে চলে গেছে। মেজর তার বাকি সেনাদের জানিয়ে দেয় যে তারা যদি একের বেশি কোনো গাড়ি দেখে তাহলে যেন তৎক্ষণাৎ তাদের আটকে নেয়। অন্যদিকে দেখি ফ্রেডরিকদের গাড়ি একটি গাড্ডায় আটকে গেছে। বহু চেষ্টার পরেও তারা সেটা বের করতে পারছিল না। তখন নটডল পাশের একটি খামার থেকে দুটি ঘোড়া নিয়ে এসে তাদের সাহায্যে গাড়িটিকে সেই গাড্ডা থেকে বার করতে সফল হয়, এবং এরপর তারা চলে আসে সেই নদীর পাড়ের কাছে যেখান থেকে তারা সমস্ত সোনাকে মল্ডে নিয়ে যাবে। কিন্তু ফ্রেডরিক লক্ষ্য করে এখানে সবাই পৌঁছে গেলেও হেনরিদের গাড়িটি এখনো এসে পৌঁছায়নি। এইদিকে দেখি হেনরিদের গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। অন্যদিকে জার্মান সেনারা সেই গাড্ডার কাছে এসে পৌঁছায় যেখানে ফ্রেডরিকের গাড়ি আটকে গেছিল, এবং সেখানে তাদের গাড়ির ছাপ দেখে সে বুঝে যায় যে তারা এই রাস্তা ধরেই গেছে, তাই তারাও সেদিকে যেতে থাকে। অন্যদিকে ফ্রেডরিকদের দেখি তো তারা তাদের গাড়িগুলি ছোট জাহাজের উপর চাপিয়ে দেয়, তবে ফ্রেডরিক বাকি দুজনকে ছাড়া কোনো মতেই যেতে রাজি নয়। অন্যদিকে বহু চেষ্টার পর ইংভান আর হেনরি তাদের গাড়ি ঠিক করতে সফল হয়, এবং তারপর আবারও তারা ফ্রেডরিকদের দিকে এগোতে থাকে। কিন্তু এইদিকে মেজর লক্ষ্য করে জার্মানদের যুদ্ধ বিমান তাদের দিকে এগিয়ে আসছে। তো এই পরিস্থিতির মধ্যেও ফ্রেডরিক কোনো মতেই বাকি দুজনকে ছাড়া যেতে রাজি নয়, কিন্তু মেজর তাকে বলে যে ওই দুজনের জন্য সে বাকি সবার জীবন বিপদে ফেলতে পারবে না, তাই সে জাহাজ ছাড়তে অর্ডার দেয়। এরপর জাহাজ চলতে শুরু করলে ফ্রেডরিক জাহাজ ছেড়ে নেমে পড়ে। তাই মেজর আবারও জাহাজ বন্ধ করার নির্দেশ দেয়, কারণ ফ্রেডরিক এই মিশনটিকে লিড করছিল, তাই মেজর চাইলেও তাকে ছেড়ে যেতে পারছে না। এরপর ফ্রেডরিক দূর থেকে লক্ষ্য করে
হেনরিদের গাড়ি তার দিকে এগিয়ে আসছে, কিন্তু ততক্ষণে সেখানে জার্মান সেনাবাহিনীরাও চলে আসে এবং এরপর তারা তাদের উপর হামলা করতে শুরু করে। কিন্তু তারা সবাই কোনো মতে জাহাজে উঠে এখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে জার্মান মেজর আন্দাজ করতে পারছিল যে তারা সবাই মল্ডের দিকে যাচ্ছে, তাই সে তার পাইলটদের অর্ডার দিতে বলে ওই জায়গাটিকে জ্বালিয়ে পুড়ে একেবারে শেষ করে দিতে। এদিকে মল্ডেতে এসে এখানকার ভয়ানক দৃশ্য দেখে তারা ভয় লুতুপুতু হয়ে যায়। এমন দৃশ্য তারা আগে কখনো দেখেনি। ফ্রেডরিক সবাইকে জানায় তাদেরকে ঘাটের কাছে যাওয়া উচিত। এরপর অনেক কষ্টে তারা সবাই ঘাটের কাছে এসে পৌঁছায়। এখানে এসে ফ্রেডরিক নিনিকে দেখতে পায়। নিনি ফ্রেডরিককে বলে যে এই জাহাজটি শুধুমাত্র কিং অফ গভর্নমেন্টের অপেক্ষায় আছে, তাই তাদের সমস্ত সোনা যত তাড়াতাড়ি সম্ভব জাহাজের মধ্যে লোড করতে হবে। নিনি আরও বলে তাকে যেই মিশনটা দেওয়া হয়েছিল ব্যাংকের সমস্ত টাকা উদ্ধার করতে, তো সেখানে একটা সমস্যা হয়ে গেছে। আসলে টাকাগুলি ব্যাংকের লকারে আছে আর তারা তার দরজা খুলতে পারছে না, যার কারণে মূলত তারা টাকাগুলি উদ্ধার করতে পারছে না। কিন্তু ফ্রেডরিক তাকে জানায় যে তাদের প্রথমে সোনাগুলিকে জাহাজে লোড করতে হবে। তো সেই মতোই তারা সবাই জাহাজে সোনা লোড করতে থাকে। এখানে সবাই চেষ্টা করছিল কিং আসার আগেই যেন সমস্ত সোনা জাহাজে লোড হয়ে যায়, কিন্তু সেখানে তার আগেই কিং চলে আসে, তাই তারা আর সোনা জাহাজে লোড করতে পারে না। ফ্রেডরিক অস্কারের থেকে সোনা লোড করার জন্য আরও কিছুটা সময় চেয়ে নেয়, কিন্তু অস্কার জানিয়ে দেয় সে তার এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। কিন্তু সে ফ্রেডরিককে এটাও বলে যে কোনোভাবে তাকে এই সোনাগুলো ইংল্যান্ডে পাঠাতে হবে, কিন্তু এতগুলো সোনা সে কি করে পাঠাবে। এরপর ফ্রেডরিক সবার কাছে নিনির বিষয় জানতে চায়, কারণ সে তাকে কোথাও দেখতে পাচ্ছিল না। তো এরপর ফ্রেডরিক মেজরকে বলে সে যেন একটা বোটের ব্যবস্থা করে, যেটাই করে সোনাগুলিকে নিয়ে যাওয়া যাবে। আর অন্যদিকে ইংবানকে সমস্ত সোনাগুলির এন্ট্রি করার দায়িত্ব দিয়ে সে চলে যায় নিনিকে খুঁজতে। এইদিকে আমরা নিনিকে দেখি সে মূলত কয়েকজনের সাথে ব্যাংকের দরজা ভাঙার চেষ্টা করছিল। তখন সেখানে ফ্রেডরিক চলে আসে, আর এইদিকে আবারও জার্মানদের যুদ্ধ বিমান সেখানে চলে আসে। যাই হোক, ফ্রেডরিক নিনিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নিনি তাকে জানায় যে ফ্রেডরিক নাকি শুধুমাত্র নিজের মিশনের কথা ভাবছে। তাই নিনি ঠিক করেছে সেও এখন শুধুমাত্র তার মিশনের কথাই ভাববে, আর যতক্ষণ না পর্যন্ত সে সমস্ত টাকাগুলি উদ্ধার করতে পারছে ততক্ষণ সে মূলত এই জায়গা থেকে নড়বে না। এরপর আমরা দেখি যুদ্ধ বিমানগুলি এতক্ষণে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তো এখানে ফ্রেডরিক লক্ষ্য করে যুদ্ধ বিমানের অ্যাটাকের ফলে সামনে থাকা একটি পিলার ভেঙে পড়েছে। এরপর তার মাথায় বুদ্ধি আসে এবং সে সবাইকে নিয়ে ওই পিলারটি দিয়ে ব্যাংকের দরজাটি ভাঙার চেষ্টা করে। তো বহুবার চেষ্টা করার পর তারা এই দরজাটি ভাঙতে সফল হয়। এরপর সবাই ভিতরে গিয়ে সেখান থেকে একে একে টাকার বাক্সগুলি বাইরে আনতে থাকে, কিন্তু ফ্রেডরিক হঠাৎ করেই ব্যাংকের সামনে তেল ভর্তি একটি ট্যাঙ্কও দেখতে পায়, যার আশেপাশে মূলত আগুন জ্বলছিল। এইদিকে আরে একটি মাত্র টাকার বাক্স ছিল, যেটি উদ্ধার করতে পারলেই তাদের কাজটি মূলত শেষ হবে। কিন্তু নিনি আর ফ্রেডরিক যখন টাকার বাক্সটি নিয়ে বেরোচ্ছিল ঠিক সেই সময় ট্যাঙ্কটি ব্লাস্ট করে যায়, তবে এর ফলে সেখানে তাদের কিছুই হয় না। এরপর আমরা জার্মান সেনাদের দেখি তারা মূলত সেই জায়গায় অ্যাটাক করার জন্য প্রস্তুত যেখানে সমস্ত সোনাগুলির এন্ট্রি চলছিল। এরপর ইংবানকে দেখি যে এই সমস্ত সোনাগুলির এন্ট্রি করছিল। এখানে যুদ্ধ বিমানগুলি এতটাই দ্রুত গতিতে উড়ে চলেছিল, তার ফলে সেই বাতাসের প্রভাবে ইংবানের সেই সমস্ত এন্ট্রি করার খাতাগুলি এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এরপর হেনরি লক্ষ্য করে ইংবান মূলত অন্যমনস্ক হয়ে সেই কাগজগুলি তুলছে এবং তখনই তার আশেপাশে গুলিবর্ষণ শুরু হয়। এরপর হেনরি ইংবানকে বাঁচাতে সেখানে চলে আসে, তবে তাকে বাঁচাতে এসে একটি গুলি তার নিজের গায়ে লেগে যায়। এরপর আমরা ইংবানকে দেখি সে মূলত ভাবছিল যে হেনরি ঠিক আছে, কিন্তু তার কোনো আওয়াজে না পেয়ে যখন সে তাকে তার উপর থেকে সরিয়ে রাখলো তখন সে লক্ষ্য করে হেনরির গায়ে একটি গুলি লেগেছে। তো এই জন্য সে তাকে এখান থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হেনরি অনেকটা ভারী হয় ইংবানের পক্ষে তাকে একা টেনে নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছিল না। হেনরি তাকে বলে সে যেন তাকে এখানে রেখেই চলে যায়, কিন্তু ইংবান তাকে ছেড়ে যেতে প্রস্তুত না। যেই ছেলেটা আগে এতটা ভয় পেত তার মনে আজ মৃত্যুর জন্য কোনো ভয় নেই। তো এটা দেখেই হেনরি তাকে বলে তুমি এবার একা এই দুনিয়ায় কিভাবে বেঁচে থাকতে হয় সেটা শিখে যাবে। এই কথা বলার পরই হেনরি সেখানে মারা যায়। এরপর সকাল হয়ে যায়। আমরা ওই জায়গাটিকে দেখি যেখানে হেনরির দেহ পড়ে আছে। তো এতক্ষণে সেখানে ফ্রেডরিক আর নিনিও চলে আসে। তারা দুজনেই হেনরির এই অবস্থা দেখে খুব কষ্ট পায়। এদিকে ইংবান এখনো হেনরিকে তার কোলে নিয়ে কান্না করছে। মেজর তাকে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং এরপর সবাইকে জানায় যে তাদের এবার এখান থেকে বেরোতে হবে। তাই সবাই আবারও গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে হেনরির মৃত্যু সবাইকে শোকাহত করেছে। এরপর তারা তিত্রান ফ্রয়া নামক একটি জায়গায় আসে। এখান থেকেই তারা মূলত বোটে করে সমস্ত সোনা ইংল্যান্ডে পাঠাতে চলেছে, কিন্তু এখানকার মানুষরা ভাবছিল যে তারা নাকি জার্মানি, তাই তারা তাদের কোনো সাহায্য করতে চাইছিল না। এরপর ফ্রেডরিক তাদের মধ্যে থেকে একজনের সাথে কথা বলে এবং সে মূলত তাকে জানায় যে তারা হচ্ছে গভর্নমেন্টের লোক আর তাদের কাছে গভর্নমেন্টের বেশ কিছু সোনা আছে আর সোনাগুলির পিছনে জার্মান সেনারা পড়ে আছে। তাই ফ্রেডরিক ওই লোকগুলিকে তাদের সাহায্য করতে বলে। তো সবকিছু শোনার পর লোকটি তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর সেখানে উপস্থিত সমস্ত মানুষ বোটে সোনা রাখতে তাদের সাহায্য করে। তো এরপর মূলত শুরু হয় তাদের সামুদ্রিক অভিযান, কিন্তু মাঝ সমুদ্রের মাঝে এসে তারা লক্ষ্য করে জার্মান সেনাদের ফাইটার প্লেন আবারও তাদের দিকে এগিয়ে আসছে। তাই তারা সবাই বোটের বেসমেন্টে এসে লুকিয়ে পড়ে। তাদের মনে একটাই ভয় ছিল হয়তোবা তাদেরকে জার্মান সেনারা ধরে ফেলবে। কিন্তু জার্মান মেজর উপর থেকে দেখতে পায় নিচে একটি নয় বরং বেশ কয়েকটি বোট রয়েছে, আর এর মধ্যে থেকে কোনটাই সোনা আছে সেটা তার পক্ষে বোঝা সম্ভব ছিল না। তাই সে তার মিশনকে এখানেই বন্ধ করে সেখান থেকে চলে যায়। এরপর তাদের চলে যাওয়ার পর সবাই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। এইদিকে নিনি কারো একজনের
কয়েকজনের সাথে কথা বলার পর ফ্রেডরিক এসে জানায় যে তার স্ত্রী এবং বাচ্চা দুজনেই সুরক্ষিত সুইডেনে পৌঁছে গেছে। তো ফ্রেডরিক মূলত এই খবরটি শুনেই আনন্দে নিনিকে জড়িয়ে ধরে, কারণ এতদিন তার কাছে তার মেয়ে এবং স্ত্রীর কোনো খবর ছিল না। সে মূলত এটাও জানতো না যে তারা বেঁচে আছে কিনা। অবশেষে যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তাদের দায়িত্ব পালন করেছে, এবং এখানেই এই মুভির গল্পটি শেষ হয়। তবে এবার সেই আসল হিরোদের দেখার পালা, যারা তাদের জীবন বাজি রেখে এই ঝুঁকিপূর্ণ মিশনটি সফল করেছিল।